এক বছরে ব্যাংক খাতে আমানত বেড়েছে ১.৫ লাখ কোটি টাকা। উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আমলামুক্ত প্রশাসন চায় ক্যাব, জ্বালানি রূপান্তর নীতি প্রস্তাব। শাহজালাল বিমানবন্দরে অশোভন আচরণ করে পুলিশ, যাত্রীদের অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। শুভেচ্ছা আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে আপনাদের সাথে আছি আমি ফেরদৌস ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। করোনা মহামারীর সময় বাড়ছে ব্যাংক আমানতের পরিমাণ। গত বছরের চেয়ে এবছরের তৃতীয় প্রান্তিকে আমানত বেড়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। কিন্তু বিপরীতে ধারাবাহিক কমছে আমানতের সুদ হার। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় ব্যাংকে অর্থ জমা করেছেন গ্রাহকরা। তবে এই অর্থ অলস ফেলে না রেখে উৎপাদনশীল খাতে বিনিয়োগের পরামর্শ তাদের। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী ২০২০ সালের জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশে ব্যাংক খাতে মোট আমানত জমা হয়েছিল ১২,১০,০০০ কোটি টাকা। তখন ব্যাংকগুলোর আমানতের গড় সুদ হার ছিল ৫.৪৪%। এরপর থেকেই টানা ঊর্ধ্বমুখী ব্যাংক আমানতের জমার পরিমাণ, কিন্তু কমছে আমানতের সুদ হার। সবশেষ তথ্য মতে জুলাই থেকে সেপ্টেম্বর মাসে ব্যাংকের আমানত বেড়ে দাঁড়িয়েছে ১৪,৬২,০০০ কোটি টাকা। আর গত বছর জুলাই থেকে সেপ্টেম্বরে আমানত জমা হয়েছিল ১৩,১২,০০০ কোটি টাকা। অর্থাৎ এক বছরে আমানত বেড়েছে প্রায় ১.৫ লাখ কোটি টাকা। অথচ সবশেষ প্রান্তিকে আমানতের গড় সুদ হার কমে দাঁড়িয়েছে ৪.০৯-এ। এইভাবে ক্রমান্বয়ে কিন্তু বাড়ছে। এখন লাস্ট আমাদের ২০২১-এর সেপ্টেম্বর কোয়ার্টার পর্যন্ত আমার দেখা যাচ্ছে ১৪,৬২,০০০ কোটি টাকা আমাদের ডিপোজিট আছে। অর্থনীতিবিদরা বলছেন, সরকারের নেয়া সম্প্রসারণমূলক নীতির কারণে বাজারে এখন অতিরিক্ত তারল্য রয়ে গেছে। তবে এই সুযোগে ব্যাংকগুলো যাতে গ্রাহকদের ঠকাতে না পারে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। এবং ব্যাংকের উচিত ছিল এই সরকারের সহায়তার সাথে আমানতের টাকা দিয়েও ভালো ভালো ইন্ডাস্ট্রিতে ছোট মাঝারি ঋণ দেওয়া। সেটা ব্যাংকাররা দেয়নি। ব্যাংকাররা অনেকটা আমাদের দেশে বলে না, কইয়ের তেল দিয়ে কই ভাজো, এইরকম একটা কাজ করেছে। যেটা আমি মনে করি না ব্যাংকের সেবামূলক কোনো কাজ, এটা নিদর্শন। লিকুইডিটি ইনজেক্ট করা হয়েছে ইচ্ছাকৃতভাবে, বাংলাদেশেও সেটার ব্যতিক্রম নয়। বাংলাদেশেও আমাদের যে স্টিমুলাস প্যাকেজ করা হয়েছে সেটার মাধ্যমে অনেক টাকা বাজারে এসেছে। এ অবস্থায় গ্রাহকের অর্থ ফেলে না রেখে কিভাবে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায়, সে ব্যাপারে ব্যাংকগুলোকে নীতিগত সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি অধিকার ও পরিবেশ সংরক্ষণে যথাসম্ভব কার্বন মুক্ত বিদ্যুৎ এবং এই খাতে আমলামুক্ত প্রশাসন চায় ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। সকালে বাংলাদেশের জ্বালানি রূপান্তর নীতি নিয়ে নাগরিক মতবিনিময় সভায় আলোচকরা উচ্চ মূল্যে গ্যাস আমদানির পরিবর্তে দেশীয় গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর তাগিদ দেন। বিদ্যুৎ, গ্যাস, পেট্রোলিয়াম পণ্যের মূল্য নির্ধারণের ক্ষমতা আইনগতভাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর। তবে বাজার ব্যবস্থাপনায় অস্বচ্ছতা দূর করা ও ভোক্তা অধিকার নিশ্চিতে কার্যকর ভূমিকা নেই নিয়ন্ত্রক প্রতিষ্ঠানটির। জ্বালানি খাতের বেসরকারি প্রতিষ্ঠানে আমলাদের পদায়নও স্বার্থ সংঘাত তৈরি করছে। নবায়নযোগ্য জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনেও লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না, এমন পর্যালোচনা তুলে ধরে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি প্রস্তাব করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব। জ্বালানি নিরাপত্তা অর্জনের তাগিদে জ্বালানি অধিকার ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে আমরা যথাসম্ভব কার্বন মুক্ত বিদ্যুৎ এবং আমলা মুক্ত বিদ্যুৎ ও জ্বালানি প্রশাসন চাই। পরিবহন খাত ও কৃষি সেচে দীর্ঘমেয়াদে বিদ্যুতের শতভাগ ব্যবহার নিশ্চিত করা, কয়লা ও জ্বালানি তেলের ব্যবহার কমিয়ে নিজস্ব গ্যাস অনুসন্ধানে জোর দেয়া সহ নানা পরামর্শ উঠে এসেছে ক্যাবের প্রস্তাবে। নিজস্ব গ্যাস অনুসন্ধান এটা হচ্ছে না, এখানে বিরাট রকমের একটা স্থবিরতা চলছে গত ১০ বছর ধরে। আমরা জানি সাগরের মধ্যে কোনো অনুসন্ধান নাই। একই সাগরের মিয়ানমারের অংশে কিন্তু বহু গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়ে গেছে। সরকারকে বলবো যে যেহেতু আমাদের এখন অ্যাবাভ ক্যাপাসিটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আছে, ওরকম কোনো জরুরি চাপ আমাদের উপর নাই, সুতরাং কেন আমরা বাড়তি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যাব
যেখানে ওই কয়লা আমাদের বেশি দাম দিয়ে আমদানি করতে হবে। প্রাতিষ্ঠানিক দক্ষতা ও সক্ষমতা বাড়াতে তেল গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে দেশীয় 3 কোম্পানিকে একীভূত করা, বিদ্যুৎ খাতের উন্নয়নে, উৎপাদন, বিতরণ ও সঞ্চালনে আলাদা কোম্পানি গঠনসহ বিস্তারিত পরামর্শ তুলে ধরা হয়েছে ক্যাবের প্রস্তাবনায়। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এয়ারপোর্ট আর্মড পুলিশের বিরুদ্ধে। সিভিল এভিয়েশনের চেয়ারম্যান জানান, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে। বিমানবন্দরে অবৈধ প্রবেশ রোধ, লাগেজ চুরি বন্ধ, সন্ত্রাসী হুমকি মোকাবেলা করা সহ যাত্রী হয়রানি কমাতে 2010 সালে এয়ারপোর্ট আর্মড পুলিশ গঠন করা হয়। বিমানবন্দরের সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে আর্মড পুলিশের 1100 সদস্য। শুরুতে সুনামের সাথে কাজ করলেও সম্প্রতি তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, অশোভন আচরণের পাশাপাশি ফেলে আসা জিনিসপত্র আনতে গিয়ে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়াও যাত্রীদের সহায়তায় আসা স্বজনরাও পড়ছেন নানা বিড়ম্বনায়। নতুন প্যাসেঞ্জার যে আগামা থাকে না সেটা উনি জানে না, উনি আমার সাথে তর্ক করতেছে এবং খারাপ বিহেভ করতেছে। আমি বললাম যে আমি এখানে আপনার সাথে তর্ক করতে আসি নাই, উনি আমারে বললো যে তোর কপাল ভালো, ঠিক আছে। একটা মুরব্বী লোক এই ব্যাগগুলো নিতেছে না, এর সাথে একটা ছেলে ঢুকতেছে, এর ছেলে এর ব্যাগটা একটু আগা দিব, ওটা দিতেছে না। এ আমার বলতেছে ব্যাগ দিয়ে ফিরাইব। মাথা তো গরম হয়েছে, কি বলে বাইরে যাও, কেন ওই যে গেছে চাইছিলাম রুলটা বাইরে বেরিয়েছে, মারবার বহুত মুশকিল। সিভিল এভিয়েশনের গণশুনানিতেও আইন শৃঙ্খলা বাহিনীর অশোভন আচরণের অভিযোগ করেন যাত্রীরা। বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানায় সিভিল এভিয়েশন। যাত্রীদের প্রতি ভালো ব্যবহার, ভালো করে সার্ভিস দেওয়াটা নিয়ে আমি মনে করি এখন যারা সিনিয়র কর্মকর্তা আছেন এখানে সুপারভাইজ করতেছেন, আমার মনে হয় অভিযোগটা আস্তে আস্তে দিনে দিনে কমে আসতেছে। তো এই ব্যাপারে স্পেশাল নজর দেওয়া হয়েছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও কিন্তু ওনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ সুপার রাশেদুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও কথা বলতে রাজি হননি। আমাদের আন্তরিকতার কিছু অভাব ছিল, আমি অস্বীকার করি না, আমাদের ব্যর্থতা আছে এখানে। গত 12 ডিসেম্বর বিমানবন্দর পরিদর্শনে গিয়ে নানা অব্যবস্থাপনা কমানোর আশ্বাস দেন বিমান প্রতিমন্ত্রী মাহমুদ আলী। তবে এখনও কোনো দৃশ্যমান পরিবর্তন হয়নি। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আরও 2 দিন বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। করদাতারা আগামী 2 জানুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। বৃহস্পতিবার এনবিআর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। প্রজ্ঞাপন অনুযায়ী 31 ডিসেম্বর শুক্রবার সরকারি ছুটির দিন হয় 2021-22 কর বর্ষের জন্য ব্যক্তি করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ নতুন বছরের 2 জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। নতুন তারিখের মধ্যে আয়কর রিটার্ন জমা দিলে জরিমানা দিতে হবে না। এর আগে গত 30 নভেম্বর এক প্রজ্ঞাপনে আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 30 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ায় রাজস্ব বোর্ড। মার্কিন কোম্পানি ফাইজারের করোনা বিরোধী ট্যাবলেট প্যাক্সলোভিড বাজারজাত শুরু করলো বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বেক্সোভিড নামে এই ওষুধ এখন বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল। করোনা প্রতিরোধে ফাইজারের এই ওষুধ বিশ্বের প্রথম জেনারিক ওষুধ ও মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন অনুমোদন প্রাপ্ত। বৃহস্পতিবার বাংলাদেশের ওষুধ প্রশাসন অধিদপ্তর দেশে এর জরুরি ব্যবহার অনুমোদন করে। এই ওষুধ করোনা আক্রান্ত 12 বছরের শিশু থেকে প্রাপ্তবয়স্কদের হাসপাতালে যাওয়া ও মৃত্যু ঝুঁকি কমায় 90% পর্যন্ত। করোনার নতুন ধরন ওমিক্রন প্রতিরোধে বেক্সোভিড উল্লেখযোগ্য অবদান রাখবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন বলেন, কম দামে মানসম্মত ওষুধ দেওয়ার বেক্সিমকোর যে প্রতিশ্রুতি তারই একটি উল্লেখযোগ্য অগ্রগতি বেক্সোভিড। তিনি বলেন, চলমান মহামারী প্রতিরোধে এ ওষুধ হবে শক্তিশালী হাতিয়ার। রাজধানী ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ চূড়ান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে। দুপুরে সচিবালয়ে ড্যাপ চূড়ান্তকরণের লক্ষ্যে রিভিউ সংক্রান্ত গঠিত মন্ত্রিসভা কমিটির সভা শেষে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। 15 সেপ্টেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছিলেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে দীর্ঘ প্রতীক্ষিত ডিটেইলড এরিয়া প্ল্যান ড্যাপ চূড়ান্ত হবে।
বৃহস্পতিবার সকাল 10:30টায় শুরু হয় রিভিউ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ড্যাব চূড়ান্তের তথ্য জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। ডিটেল প্ল্যান চূড়ান্ত করার জন্য আজকে মন্ত্রিসভার সভা হয়েছে এবং সেই সভাতে যে সিদ্ধান্তটা হয়েছে সেটা সে সিদ্ধান্ত অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রেরণ করা হবে। ড্যাপের লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরে মন্ত্রী জানান, এটি না মানলে একসময় রাজধানী বসবাসের যোগ্য থাকবে না। কোনো পক্ষদ্বয়ের ক্ষতি করার জন্য ডিটেল এরিয়া প্ল্যান পাস করা হচ্ছে না। সকল পক্ষদ্বয় দেশের বসবাসরত সকল শ্রেণী পেশার মানুষ যাতে নাকি নির্বিঘ্নে সম্ভাব্যভাবে যত রকম যে সমস্ত সীমাবদ্ধতা আছে এর মধ্যে দিয়ে তাদেরকে আরও সীমাবদ্ধতার মধ্যে যতটুকু সুযোগ দেওয়া যায় সর্বোচ্চটুকু বিবেচনায় রাখা হয়েছে। রিহ্যাবের আপত্তি নিয়ে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, সব পক্ষের সাথে কথা বলে আলোচনা করে মতামত নেওয়া হয়েছে। সেখানে যে সমস্ত লোকেরা বসবাস করবেন তারা তাদের লাইফ থ্রেডের ব্যাপারটা কি আমরা কনসার্নে নেব না? অর্থাৎ এখানে এই কথাটা একেবারে অমূলক। 6 তলা 3 তলার উপরে কোথায় বিল্ডিং করতে দেওয়া হবে না। আমরা 40 তলা 50 তলা 100 তলা বিল্ডিং যদি কেউ করতে চায় তাদেরকে অভিনন্দন জানাই, তবে সেখানে যেখানে করতে চাবেন সেখানের মধ্যে আমাদের কমিউনিকেশন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা ইউটিলিটির সুবিধা যদি থাকে আমরা এখানে সুপারিশ করছি যে তাদেরকে অনুমোদন দিয়ে দেওয়ার জন্য। তবে যেসব এলাকা এখনো অনুন্নত সেসব এলাকায় বহুতল ভবন বানানোর পরামর্শ দেন মন্ত্রী। সেসব এলাকায় রাস্তা না থাকলেও ভবিষ্যতে হবে। ড্যাপের মধ্যে রাস্তাঘাট রয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে ভয়াবহ আকার ধারণ করেছে বেকারত্ব। গত বছরের চেয়ে কর্মসংস্থান বাড়লেও তা সংকট সমাধানে যথেষ্ট নয়। দেশটির মধ্যপ্রদেশে সরকারি চাকরিতে 1 লাখ পদের বিপরীতে আবেদনকারীর সংখ্যা 32,57,000। অনেক ছোট পদের জন্য হুমড়ি খেয়ে পড়েছেন উচ্চশিক্ষিতরা। এই চিত্র ভারতের মধ্যপ্রদেশের। পিয়ন, গাড়ি চালক ও ওয়াচম্যানের চাকরির পরীক্ষা দিতে জড়ো হয়েছেন তরুণরা। মাত্র 15টি পদের জন্য আবেদনকারী 11,000 চাকরি প্রত্যাশী। নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 10ম শ্রেণী থাকলেও এতে অংশ নেন স্নাতক, স্নাতকোত্তর, ইঞ্জিনিয়ার পাস ও পিএইচডিধারীরা। আমি সায়েন্স গ্রাজুয়েট। আমি চৌকিদারের পদের জন্য আবেদন করেছি। অনেক পিএইচডি করা মানুষও এখানে রয়েছেন। আমি এলএলবি-তে পড়ছি, কিন্তু মাঝে মাঝে বই কেনার টাকাও থাকে না, তাই এখানে গাড়ি চালক পদে আবেদন করেছি। শুধু মধ্যপ্রদেশ নয়, প্রতিবেশী রাজ্য উত্তরপ্রদেশ থেকেও পরীক্ষায় অংশ নিচ্ছেন অনেকে। এতে সামনে এসেছে অন্যান্য রাজ্যের বেকার সমস্যাও। এ অবস্থায় আগামী বছর বিভিন্ন সরকারি অফিসে প্রায় 1 লাখ জনবল নিয়োগের আশ্বাস দিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। যদিও পরিসংখ্যান বলছে সরকারি হিসেবে রাজ্যটিতে বর্তমানে মোট বেকার 32,57,000। বর্তমানে পুরো ভারতে কর্মসংস্থানের হার 46.2%, যা গত বছরের তুলনায় 0.23% বেড়েছে। তবে দেশজুড়ে উদ্বেগজনক হারে বেকারত্ব বাড়ায় সংকট সমাধান হচ্ছে না। বেকারদের বেশিরভাগই 15 থেকে 29 বছর বয়সী। শহরের তুলনায় গ্রামে এই হার সবচেয়ে বেশি। এর আগে ভারত সরকারের কাছে ফুটপাতে ব্যবসার জন্য জমা হয় 15 লাখ আবেদন। সেখান থেকে 99,000 প্রার্থীকে মনোনীত করা হয়, যাদের মধ্যে 90 ভাগই স্নাতক। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারে শেয়ার বাজারের খবর। বছরের শেষ কার্যদিবসে 2 স্টক এক্সচেঞ্জের সব সূচকই বেড়েছে। সূচকের সাথে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সূচক 25.5 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 6,756 পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া 377টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 178টির, কমেছে 149টির এবং অপরিবর্তিত 50টি প্রতিষ্ঠানের শেয়ার দর। ডিএসইতে লেনদেন হয়েছে 921 কোটি 81 লাখ টাকা। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে 186 কোটি 44 লাখ টাকা বেশি। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক বেড়েছে 44.56 পয়েন্ট। লেনদেন হয়েছে 58 কোটি 61 লাখ টাকা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।